সুমনা দিল্লিতে থাকত। তার বাবার একটা ফুচকার দোকান ছিল, যে কাজে সুমনাও তাকে সহায়তা করত। বাবা, এই নাও, ফুচকা তৈরি হয়ে গেছে, আর জলটাও তৈরি করে দিয়েছি। তুমি শুধু মিষ্টি চাটনিটা বানিয়ে নাও, বাকি হয়ে গেছে। সব কাজ যে তুই করে দিলি, আমার অভ্যেসটা এরকম করে তুই খারাপ করে দিস না মা। কিছুদিন পর তুই বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেলে যে আমার কিচ্ছু ভালো লাগবে না মা। মা সুমনা, এবার তুই তোর বাবাকে একটু বোঝা, কিছুক্ষণ পরপরই মন খারাপ করে বসে থাকছে। বাবা, আমিও তোমাকে ছেড়ে কোথাও যাব না, আমি বিয়ে করব না, আমি মা আর তোমার সঙ্গেই থাকব। না মা, এরকম করে বলতে নেই। সব মেয়েকেই যে তার শ্বশুরবাড়ি যেতে হয়। কেশব খুব ভালো ছেলে মা, তুই শ্বশুরবাড়িতে খুব ভালোই থাকবি। সুমনার বিয়ে ঠিক হয়ে গেছিল সুরাতে, আর বাবা মায়ের থেকে এত দূরে যেতে হবে ভেবে সুমনার একটু মনও খারাপ ছিল। সুমনার একটি ছোট ভাইও ছিল, যে পড়াশোনা করত। ধীরে ধীরে 1 মাস কেটে যায়, আর সুমনার বাবা মা হাসি খুশি হয়ে সুমনার বিয়ে দেয় আর বিদায় সম্পূর্ণ করে। আর সুমনা তার বরের সঙ্গে দিল্লি থেকে সুরাত চলে আসে। সুমনার স্বামী কেশব একটি গ্যারেজে গাড়ি মেরামতের কাজ করত, আর বুদ্ধিমতী সুমনা সংসারের দায়িত্ব নিজের কাঁধে নেয়। বৌমা, আমি আর রুটি খাবো না, কেশবকে দাও। ব্যাস, একটা রুটি দাও, আমার পেটে এমনিতেও জায়গা নেই। এত সুস্বাদু খাবার বানিয়েছ বৌমা, যে আমি একটা রুটি বেশিই খেয়ে ফেলেছি। কোথায় মা, আমি তো ছোট ছোটই রুটি করেছি। এখন আমি চলে এসেছি তো, এখন আমি রোজ তোমাকে গরম গরম রুটি তৈরি করে খাওয়াবো, আর কোনো বাহানা নয়। হ্যাঁ, আমাদের কপালটা সত্যিই খুব ভালো যে তুমি আমাদের বাড়ির বৌমা হয়ে এসেছ। শোনো, তোমার টিফিন প্যাক করে দিয়েছি, এই নাও। আমি 2 মিনিটেই আসছি। ঠিক আছে, ততক্ষণ আমি বাইকটা বাইরে বার করছি, কেমন? মা, কি কি বাজার করতে হবে? আর এই যা লেখা আছে এগুলোই, এবার তোমার কিছু দরকার থাকলে নিয়ে নিও। ঠিক আছে মা, আমি এক্ষুনি আসছি। এরপর সুমনা কেশবের সঙ্গে বাইকে করে বাজারে যায়। তুমি বললে আমি গ্যারেজ একটু বাদে যাব, কারণ তুমি এতগুলো ব্যাগ নিয়ে একা বাড়ি কি করে ফিরবে? আরে তুমি চিন্তা করো না, আমি অটোয় চলে যাব। এরপর কেশব সুমনাকে বাজারে ছেড়ে গ্যারেজে যেতে থাকে, আর হঠাৎই একটা পাথরের সঙ্গে ধাক্কা লেগে গাড়ি টলমল হয়ে কেশব খুব জোরে মাটিতে পড়ে যায়, আর কেশবের ভীষণ আঘাত লাগে। তখন সুমনা একটু দূরেই দাঁড়িয়েছিল। হে ভগবান, এটা কি হলো? দাদা, একটু সাহায্য করুন। চিন্তা নেই দিদি, সব ঠিক হয়ে যাবে। কিছু লোক সাহায্য করতে এগিয়ে আসে, আর তারা কেশবকে হসপিটালে নিয়ে যায়। ডক্টর কেশবের চেক আপ করে, আর কিছুক্ষণ পর কেশব একটু আরাম পায়। ভীষণ আঘাত না লাগলেও কেশবের পায়ের হাড় ভেঙে গেছিল, আর 2 দিন পর কেশব ছুটি পায়। মা, আমি ঠিক আছি, ওই পায়ের হাড়টাই তো একটু ভেঙেছে। কিছু মাসের মধ্যেই আমি ঠিক হয়ে যাব, তুমি একদম চিন্তা করো না। আরে বাবা, আমি তো মা, তুই জানিস না, বাচ্চাদের একটুও আঘাত লাগলে মায়ের কতটা কষ্ট হয়, আর তোর তো কতটা লেগেছে। এখন যে অনেকদিন গ্যারেজেও যেতে পারবো না। কোথাও যেতেও হবে না, ডক্টর 6 মাস রেস্ট নিতে বলেছে। তুমি কোনো চিন্তা করো না, পয়সার অভাব হবে না। আমি কিছু কাজ করা শুরু করছি, যাতে বাড়িতে কিছু টাকা আসে। তখন সুমনার মা বাবাও দিল্লি থেকে চলে আসে, কারণ সুমনা তার বাবা মাকে কেশবের অ্যাক্সিডেন্টের ব্যাপারে ফোনে জানিয়েছিল। বাবা, তুমি কাজ নিয়ে একদম ভাববে না। মা সুমনা আমার কাছ থেকে খুব ভালো করেই ফুচকা বানানো শিখেছে। মা রে, তুই এখানে দিল্লির মতো করে ফুচকা বানিয়ে বিক্রি করা শুরু কর, খুব চলবে। হ্যাঁ বাবা, এটাই ঠিক হবে। দিল্লির ফুচকা এখানে খুব বিক্রি হবে। আমাদের এদিকে কেউ দিল্লির মতো অমন ফুচকা বিক্রি করে না। বাবা কেশব, কোনো চিন্তা করো না, এখন আমরা কদিন এখানেই থাকবো। ধন্যবাদ বাবা, ধন্যবাদ মা, আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। এমন বৌমা আর এমন সম্পর্ক ভাগ্যবানেরাই পায়। সুমনার শাশুড়ি কেঁদে ফেলে, আর শ্বশুর শাশুড়ি আসার পর কেশবও খুব সাহস পেয়েছিল। সুমনা তার বাবার সঙ্গে ঠেলা গাড়িতে ফুচকা বিক্রি করতে শুরু করে, যে গাড়িতে লেখা ছিল দিল্লির ফুচকা। ফুচকা খেতে কে না ভালোবাসে, আর সুরাতের সবাই তো ফুচকা খেতে একেবারে পাগল। যা দেখে সুমনা আর তার বাবা ফুচকার স্টল দিয়ে ফেলে, আর সবাই তাদের বানানো ফুচকা খুব ভালোবেসে খায়। মা রে, আমি জানি এখন তুই কাজটা একাই সামলাতে পারবি। মা রে, তাই আমাদের এখন যাওয়া উচিত, কারণ তোর ভাই যে পিসির ওখানে অনেকদিন ধরেই রয়েছে। হ্যাঁ বাবা, সূর্য একাই রয়েছে, আর তোমার দিল্লির সব কাজও তো বন্ধ, ওটাও তো সামলাতে হবে। অনেকদিন হলো, এবার আমি এদিকে সবটা একাই সামলে নিতে পারবো।
আর কোনো চিন্তা নেই বাবা। এরপর সুমনার বাবা মা দিল্লি ফেরত যায়, কারণ বেশ কিছুদিন হলো তারা এখানেই আছে। তাই এখন সুমনা একাই ফুচকা বিক্রি করে। সে রোজ সকালে উঠে ফুচকা আর বাকি উপকরণ তৈরি করে বাজারে বিক্রি করত। যাই বলো সুমনা দিদি, তোমার বানানো ফুচকা সত্যিই দারুণ। আমরা বান্ধবীরা স্পেশালি রোজ বাজারে আসি তোমার হাতের ফুচকা খাওয়ার জন্য। হ্যাঁ দিদি, এটা তো ঠিক, তুমি দারুণ টেস্টি ফুচকা বানাও। তার উপরেই টক জলটা দারুণ বানাও তুমি। এই যে তোমরা গ্রাহকেরা এত প্রশংসা করো, আমি তাতেই কাজের উৎসাহ পেয়ে যাই। এই নাও, 2টো ফুচকা ফ্রিতেই খাও। এভাবেই রোজ বিকালবেলাতে সুমনা ফুচকা বিক্রি করতে থাকে, আর সুরাতে তার ফুচকা বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এখন তো সে বিয়েবাড়ি আর পার্টিরও অর্ডার পায়, আর এই কাজে এখন সুমনার শাশুড়িও তাকে সাহায্য করে। বিয়েবাড়ি আর পার্টির অর্ডার হলে সুমনা তার শাশুড়ির সঙ্গেই সেখানে যেত আর ফুচকার স্টল দিত। আর তাদের স্টলে দিল্লির ফুচকা দেখে সবাই ফুচকা খাওয়ার জন্য সেখানেই ভিড় করত। আর ফুচকা বিক্রি করে সুমনা অনেক টাকা কামায়। এরপর একদিন সুমনা বলে যে, বলছি শোনো, তুমি তো এখন একটু সুস্থ হয়ে গেছো, বলছি তুমি না গ্যারেজের কাজটা ছেড়ে দাও, আমরা দুজনে একটা ফুচকার দোকান খুলি। এখন তো আমাদের কাছে বেশ কিছু টাকাও আছে, আমরা কিছু কর্মচারীও রেখে দেব। সুমনা, তুমি যে আমার গোটা জীবনটাই বদলে দিলে গো। লোকে বলেছে প্রত্যেক পুরুষের সাফল্যের পেছনে একজন নারী থাকে, তাই তোমার ইচ্ছেই শেষ কথা। বেঁচে থাক আমার বাচ্চারা। সুমনার পরিশ্রমে সবকিছু বেশ ভালোই হতে লাগলো। বাজারে কেশব আর সুমনা একটি দোকান ধারে নিয়ে ফুচকা বিক্রি করে, যেখানে তারা বেশ কিছু কর্মচারীও রাখে। কথায় বলে, পরিস্থিতি তো জীবনে আসে আর যায়, আর খারাপ পরিস্থিতি থেকে পালিয়ে নয়, বরং তার মোকাবিলা করলেই জীবনে এগিয়ে যাওয়া যায়। যে ব্যক্তি সংঘর্ষের সঙ্গে লড়াই করে সেই জীবনে অনেক উঁচুতে পৌঁছায়। যেমনটা সুমনা করেছিল, সে খারাপ সময়ের থেকে পালায়নি, বরং তার মোকাবিলা করেছে। জগদীশ দাদার বাড়ি আর কত দূরে গো? বাবা অনিল, এখান থেকে আর কত দূর দেখাচ্ছে? বাবা, মনে হচ্ছে 2 ঘন্টা লাগবে। এখনো 2 ঘন্টা বাকি, তাহলে আমি আরেকটু ঘুমিয়ে নিই। তিলক চাঁদের খুবই প্রিয় বন্ধু জগদীশচন্দ্রের মেয়ের বিয়ে ছিল। পাত্রপক্ষ নেপালে থাকতো, তাই জগদীশচন্দ্র বিয়ের জন্য নেপালে গেছিল। আর উনি বিয়ের জন্য তিলকরাজকে নেপালে আসার আমন্ত্রণ জানিয়েছিলেন। আর সেই কারণেই তিলকরাজ পরিবারকে সঙ্গে নিয়ে বন্ধুর মেয়ের বিয়ের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। কিন্তু হঠাৎ, ড্রাইভার বাবু, গাড়ি কেন থামালেন? স্যার, আগের রাস্তা বন্ধ আছে, মনে হচ্ছে কোনো ধস নেমেছে। আরে, এখন আগে কি করে যাব? এই মাটিগুলো কখন এখান থেকে সরবে বলতে পারবেন? আমাদের যে দেরি হয়ে যাচ্ছে। দাদা, কালকে সকাল অবধি এই রাস্তা বন্ধ থাকবে, তাই রাতে আর কোনো আশা নেই। স্যার, সকাল অবধি ওয়েট করতে হবে, তার আগে যেতে পারবো না। এখন কি করবে? এখানে তো আমরা কাউকে চিনিও না। জগদীশকে ফোনে পাচ্ছি না। বাবা, এখানে ফোনে নেটওয়ার্কও পাচ্ছি না, মনে হচ্ছে এটা কোনো গ্রাম। কাকিমা, জল ভরার জন্য তুমি এত দূর কেন এলে? আমিই নিয়ে চলে আসতাম। আরে গীতা মা, তুই একা কত জল ভরবি? আর এই বাহানায় আমার একটু হাঁটাও হয়ে যায়। খুব জল তেষ্টা পেয়েছে। মা, একটু শুনবে, একটু জল দেবে? হ্যাঁ হ্যাঁ, এই নিন না, কলসির ঠান্ডা ঠান্ডা জল খান। ধন্যবাদ মা। আপনি আমাকে গীতা বলুন, আমার নাম গীতা। আপনারা কোথায় থাকেন? আমরা দিল্লিতে থাকি। এখানে কাঠমান্ডুতে একজন আত্মীয়র বাড়িতে যাচ্ছিলাম, কিন্তু রাস্তা তো বন্ধ, আর সবাই বলছে কালকে রাস্তা খুলবে। আপনারা সবাই আমার সঙ্গে বাড়ি চলুন। কি কাকিমা, নেপালে তো আপনারা আমাদের অতিথি, আর অতিথি এভাবে বাইরে থাকে না। গীতা ঠিকই বলছে, আপনারা সবাই আজকের রাতটা আমাদের বাড়িতেই কাটান। এখানে চারিদিকে জঙ্গল, জন্তু জানোয়ারের ভয়ও আছে। উমা, ওরা ঠিকই বলছে। আর রাত কাটানোর জন্য তো একটা জায়গারও প্রয়োজন। বাবা অনিল, তুমি ড্রাইভারের সঙ্গে গাড়িটা এখানেই রেখে দাও, আমরা হেঁটেই যাব, এটাই ঠিক হবে। ঠিক আছে বাবা, তোমরা চলো, আমি আসছি। এরপর সবাই গীতা আর তার কাকিমার সঙ্গে তাদের বাড়ি যায়। গীতা আর তার কাকা কাকিমা সবার খুব সেবা করে। সাহেব, গীতা যখন 2 বছরের, তখন ওর মা বাবা ওকে ছেড়ে চলে গেল। তখন থেকে আমরা গীতাকে নিজের মেয়ের মতো করেই বড় করেছি, আর ও আমাদের নিজের মা বাবার মতোই মনে করে। আমি আমার 3 মেয়েকেই খুব ভালোবাসি। এখন গীতার বিয়েটা হয়ে গেলে আমি আমার আর 2টো মেয়েরও বিয়ে দিতে পারি। কোনো ছেলে কি পছন্দ হয়েছে?
না না দিদি, ওই খুঁজছি আর কি। আমরা তো গরিব মানুষ, অত পণ দিতে পারবো না। তবে আমাদের সামর্থ্য মতো আমাদের মেয়েকে সব দেব। এখন ভালো একটা ছেলে পেলেই আমাদের চিন্তা দূর হয়। এরপর অনিলও গাড়ি রেখে ঘরে চলে আসে। গীতামা, আর একটা থালায় ডাল ভাত নিয়ে আয় তো। এক্ষুনি আনছি কাকিমা। এরপর গীতা অনিলের জন্য খাবার নিয়ে আসে। গীতা দেখতে ভীষণ সুন্দরী ছিল। এরপর অনিল আর গীতা একে অপরকে দেখতে থাকলো, আর বাকি সবাই কথা বলতে থাকে। আর এত আদর যত্ন দেখে উমা বুঝতেই পারছিল না যে সে একটা অন্য দেশে এসেছে। গীতা আর তার কাকা কাকিমা মিলে সকলের খুব সেবা করে। পরের দিন সকালবেলা সেখান থেকে যাওয়ার সময় উমা গীতার কাকা কাকিমাকে বলে, দিদি, গীতাকে আমাদের খুব পছন্দ হয়েছে। আমরা অনিলের সঙ্গে কথা বলেছি, ফেরার পথে আমরা আবার আসবো এখানে, আর বিয়ের জন্য আমাদের নেপালি বৌমাকে আশীর্বাদ করে যাব। সত্যি? আপনি কথা বলে মা মরা মেয়েকে খুব আনন্দ দিলেন। এরপর অনিল আর গীতা একে অপরকে দেখে হেসে ফেলে। তারা যে একে অপরকে পছন্দ করে ফেলেছিল। আর কিছুদিন পর আর এভাবেই উমা নিজের বাড়িতে নেপালি বৌমা নিয়েই আসে। আপনার নেপালি বৌমা তো খুব সুন্দর দিদি। তুমি একবার ওর হাতের ডাল ভাত আর রুটি খেয়ে দেখো, আঙুল চাটতে থাকবে। এখন আমার নেপালি বৌমা রান্না করছে, তাই তোমরা নেপালের ভালো ভালো খাবার খাও। গীতা বৌমা, যাও সবাইকে খাবার দাও। হ্যাঁ মা, এক্ষুনি দিচ্ছি। এই বলে গীতা সকলকে নেপালি খাবার খেতে দেয়, যা খেয়ে সকলের তো ভীষণ ভালো লাগে। আরে বা বৌমা, তোমার মাথায় তো সত্যি মা অন্নপূর্ণার আশীর্বাদ আছে। দারুণ খাবার বানিয়েছো। এই নাও, এটা আমাদের তরফ থেকে তোমার উপহার। আমরা এর আগে কোনোদিন নেপালি খাবার খাইনি। আজকে তোমার হাতে নেপালি খাবার খেয়ে সত্যি দারুণ মজা হলো। সবার মুখে গীতা নিজের প্রশংসা শুনে খুব খুশি হয়। আর এদিকে উমাও ভীষণ খুশি ছিল, কারণ একজন সুন্দরী আর সংস্কারী বৌমা তার বাড়ি আলোকিত করে তুলেছিল। উমার নেপালি বৌমা বাড়িতে আসতেই সব দায়িত্ব এত সুন্দর করে নিয়েছিল যে উমার আর কোনো চিন্তাই ছিল না। আর গীতাও ভীষণ খুশি ছিল, কারণ শ্বশুরবাড়িতে এসে সে মায়ের মতো Thanks for watching.